বিএনপি সরকারে এলে সব দলকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের তাগিদ। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুরু। পরিবেশে সন্তোষ সিইসির। ৭০% মানুষ ভোট দেবে বিএনপিকে, জামাত পাবে 19%, জরিপের তথ্য। গুমের শিকার 251 জনের এখনো সন্ধান নেই। নিখোঁজদের বেশিরভাগই বিএনপির। র্যাব বিলুপ্তি সহ বেশ কিছু সুপারিশ গুম তদন্ত কমিশনের। মুস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ বাংলাদেশের। সরকারের সিদ্ধান্ত মেনেই ব্যবস্থা নিচ্ছে বিসিবি। ক্রিকেট সংশ্লিষ্টদের সমর্থন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। বিএনপি ক্ষমতায় এলে সরকার ও বিরোধী সবাইকে নিয়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। সিপিবি, এবি পার্টি, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সহ কয়েকটি দলের নেতাদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার গুলশান কার্যালয়ে এসব দলের নেতাদের সাথে আলাপকালে একথা জানান তিনি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। গত কয়েকদিনের মতো সোমবার সকাল 11:30টার পর গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন তারেক রহমানের হাতে প্রধান উপদেষ্টার শোকবাণী পৌঁছে দেন তার একান্ত সচিব খায়রুল ইসলাম। তারেক রহমানের সাথে দেখা করে বেগম জিয়ার মৃত্যুতে সমবেদনা জানান সিপিবি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। যারা সরকারে থাকবে, যারা বিরোধী দলে থাকবে, সবাই মিলেই দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নিতে হবে, সেই আশাবাদ উনি ব্যক্ত করলেন। মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। সেই কথাটা উনি এখানে বললেন। দুপুরে গুলশান কার্যালয়ে গিয়ে সমবেদনা জানায় গণসংহতি আন্দোলনের প্রতিনিধি দল। দেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, নির্বাচন, সংবিধান সংস্কার পরিষদে সেই সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করা এবং তার বাস্তবায়ন, এটা একটা জাতীয় পুনর্গঠনের কাল। এই জাতীয় পুনর্গঠনের কালে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষার জন্যই ওই যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আমরা এই পুনর্গঠনকালে ঐক্য বজায় রাখব। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, এবি পার্টি, লেবার পার্টি সহ বিভিন্ন দলের নেতারাও যান গুলশান কার্যালয়ে। বেগম জিয়ার মৃত্যুতে পরিবারকে জানান শোক ও সমবেদনা। অনেক বিষয়ে আলোচনা হয়েছে, সবচেয়ে ভালো লেগেছে যে আমরা দেশ রাষ্ট্র নিয়ে বেশি আলোচনা করেছি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেখানো পথে হাঁটার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র নেতারা। সোমবার জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের পর তারা এসব কথা বলেন। তারেক রহমান পরিবর্তনের রাজনীতির মধ্য দিয়ে আগামীতে দেশ ও জনগণের হয়ে কাজ করে যাবেন বলেও আশা ব্যক্ত করেছেন তারা। রিপোর্ট করছেন মোবাশির আহমেদ। মৃত্যুর 7 দিন পরও রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল। তাদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত সমাধিসৌধ। মৃত্যু হওয়ার পরে জানাজায় আসে শরীক হইতে পারি না, এই জন্য ইচ্ছা ছিল যে আমি আমার ফ্যামিলি নিয়ে আসবো, আসে দেখে যাব, কবর জিয়ারত করে যাব। আজকে আইসি তার মাকরাবাত কামনা করার জন্য, দোয়া করার জন্য, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে। খালেদা জিয়ারকে আমরা অনেক ভালোবাসি, এই জন্যে কবর জিয়ারত করার জন্য আমরা কুমিল্লা থেকে এসেছি। সোমবার সকাল থেকেই একে একে শ্রদ্ধা, দোয়া, মোনাজাত করেন দলের নেতাকর্মীরা। স্মরণ করেন খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার কথা। শহীদ জিয়া মাইনাস হওয়ার পরে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দলকে স্পষ্টভাবে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। রাষ্ট্রপতি ছিলেন, সংগ্রাম করেছেন, জনগণের জন্য কথা বলেছেন, গণতন্ত্রের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন, কোনোদিন থেমে থাকেননি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে, বাংলাদেশের মানুষের কথা বলার ইতিহাসে একটি অনন্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নির্বাচন খুব অল্প দিনের মধ্যে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম হয়। শ্রদ্ধা জানান অন্য দলের নেতারাও। প্রতিজ্ঞা করেন জাতীয়তাবাদী রাজনীতি প্রতিষ্ঠা করার। তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের রাজনীতিতে নতুন বাংলাদেশ দেখার অপেক্ষাও তাদের। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দেশের গণতন্ত্রের মুক্তি, অর্থনীতিতে উন্নয়নে আমৃত্যু কাজ করে যাওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করল ব্যবসায়ী সমাজ।
তারা বলেন 5 অগস্ট রাজনীতির পট পরিবর্তনের পর তাকে আরও অনেক বেশি প্রয়োজন ছিল দেশের জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের আইকন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন গণতন্ত্রের জন্য। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। গত 30 ডিসেম্বর দেশের কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন দেশের মানুষ এখনো ভারাক্রান্ত বিএনপির চেয়ারপারসন ও 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকে বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীর হোটেলে স্মরণ সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের এই আয়োজনে দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা ছাড়াও অর্থনীতিবিদ ও ব্যাংকাররা অংশ নেন। ব্যবসায়ীরা বলছেন, বেগম জিয়া দেশের সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক। তিনি বেঁচে থাকলে লাভবান হতে পারত দেশের অর্থনীতি। বাংলাদেশে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে প্রতীক, এটা একেবারে জনগণের কাছে এটা এস্টাবলিশ বেগম খালেদা জিয়া। এরকম একজন মুরব্বী, আমরা যেটাকে বলি রাজনৈতিক মুরব্বী, এই সময় এই যে আজকে দেশের যে প্রেক্ষাপটটা, এই সময় যে কি পরিমাণ ওনাকে প্রয়োজন ছিল, এটা আমরা হারে হারে অনুধাবন করতেছি। দেশ পরিচালনার ক্ষেত্রে তার যে অর্থনৈতিক দর্শন যেটা ছিল, যে বেসরকারি খাতকে এগিয়ে নেওয়া, এটাই কিন্তু বিএনপি সরকার 91 সালে তাদের কিন্তু অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড়িয়েছেই আমাদের দেশীয় শিল্প, ব্যবসা বাণিজ্য এগুলোকে সম্প্রসারণের জন্য বেসরকারি খাতকে এগিয়ে নেওয়া যাওয়া। উনার দেশের প্রতি যে অবদান, সেটার বাহুল্যে আমরা বলি ব্যবসায়িক মহলকে কিন্তু উনার হাত দিয়ে প্রাইভেটাইজেশন, ভ্যাট আইন, ব্যাংক, আর্থিক সেবার আইন সবকিছু কিন্তু উনার হাত দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম জিয়া কখনো অর্থনীতিকে রাজনীতির সাথে মেশাতে চাননি। যে বাংলাদেশের মূল যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে উনি রাজনীতিকরণ করতে দেয় নাই। আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, বাংলাদেশ ব্যাংকে কোনো রাজনীতিক অ্যাপয়েন্টমেন্ট হয় নাই কোনো সময়, সবাই জানেন, কোনো সময় যায়নি। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে কোনো সময় রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট উনি করতে দেন নাই। যে কারণে বিএনপি যখনই ক্ষমতায় ছিল, শেয়ার বাজারে কোনো সময় প্রশ্নবিদ্ধ হয়। বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার ধ্যান জ্ঞান ছিল শুধুই দেশের মানুষের কল্যাণ। আজীবন মানুষের কথাই ভেবেছেন তিনি। পতাকাটা ছিল স্বাধীনতার পতাকা, সেই পতাকা ছিল সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা, সেটাকে নিয়ে এগিয়ে গেছেন। আজকে আপনাদের নেতৃবৃন্দ অনেকেই ব্যবসায় সংক্রান্ত অনেকগুলো বিষয়ে তার অবদানের কথা বলেছেন। আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে তার যে অবদান, সে অবদানকে কখনোই অস্বীকার করা যাবে না। তিনি কষ্ট করেছেন, জেলে গেছেন। বেগম খালেদা জিয়াকে নিয়ে রচিত কবি আল মাহমুদের কবিতা দিয়ে বক্তব্য শেষ করেন বিএনপি মহাসচিব। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুল্মলতা ছুতে চায় তোমার পল্লবিত আঁচল তোমার। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে। সকলের সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন কমিশন প্রাঙ্গণে স্থাপিত আপিল গ্রহণের বুথ পরিদর্শনে এসে তিনি এসব কথা জানান। আজ থেকেই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে, চলবে 9 জানুয়ারি পর্যন্ত। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে 2568 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে এর মধ্যে 726টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। সোমবার সকাল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন প্রাঙ্গণে আপিল গ্রহণের জন্য 10টি অঞ্চলের 10টি আলাদা বুথ স্থাপন হয়েছে। মনোনয়নপত্র বাতিল হয় ক্ষোভ জানান সংক্ষুব্ধরা। ন্যায় বিচার পাবেন বলেও প্রত্যাশা তাদের। আমি ইনশাল্লাহ শতভাগ আশা করি যে আমি ইনশাল্লাহ এটা ফিরে পাবো, কেননা আমার তো অন্য কোনো ইয়া নাই, ঋণ খেলাবে বা অন্য কোনো টিয়া নাই। আমি খুব চেষ্টা করেছি দেওয়ার জন্য, কিন্তু ওরা মানবতার ক্ষেত্রে 2-1 মিনিটের জন্য তারা আমাকে আমার জমাটা নেয়নি। এই জন্য আজকে ঢাকায় এসেছিলাম আপনি প্রধান নির্বাচন কমিশনারের এটা জমা দেওয়ার জন্য। এখানে জমা দেওয়ার কোনো সিস্টেম নাই, আমি আগামীকাল কোর্টে আপিল করবো। একদম 1.5 দিনের মাথায় প্রায় 5000 মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের কে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন, ভলান্টিয়ারিং করেছেন।
তো এইটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। ওনারা চান, যারা স্বাক্ষর করেছেন এই প্রায় 5,000 মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। বুথ পরিদর্শন এসে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, বৈধ ও বাতিল দুই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধেই সংক্ষুব্ধরা আপিল করতে পারবেন। যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি, দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সেটা হলফনামাই হোক, 1% স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটার এবং তার যাচাই বাছাইটাই হোক, বা যেটাই হোক না কেন, নির্দিষ্ট কারণ এক একজনের ক্ষেত্রে এক একটা কারণ হবে। কোনো একটা নির্দিষ্ট কারণকে তো ব্যাখ্যা করা সম্ভব না, বা আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। 3টার মধ্যে আলোচনায় আসেনি। মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী ওনারটা যেহেতু ইনফ্যাকচুয়াস হয়েছে, ওটাকে নেওয়া হয়নি, সেই সূত্রে 726টা। এর আগে সকালে আপিল গ্রহণের বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের পরিবেশ ভালো, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে কমিশন। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। আগামী 9 জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ করবে নির্বাচন কমিশন। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত এসব আপিল শুনানি করে নিষ্পত্তি করা হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে 70% মানুষ ভোট দিতে চায়, আর জামাতকে 19 এবং এনসিপিকে 2.6% মানুষ ভোট দিতে চায় বলে জানিয়েছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। সংস্থাটি জানিয়েছে, চট্টগ্রাম ও রাজশাহীতে বিএনপি সর্বোচ্চ 74% মানুষের সমর্থন এগিয়ে আছে এবং বরিশাল ও খুলনায় জামাতের সমর্থন বেড়ে হয়েছে 29%। পরাজয়ের আশঙ্কায় থাকা গোষ্ঠী মিথ্যা তথ্য প্রচার করে নির্বাচনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও জানালেন আলোচকরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সহ টোটাল 12টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা EASD। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে গণমাধ্যমের সামনে জরিপের ফলাফল তুলে ধরা হয়। জাতীয় জনমত জরিপটি সারা দেশের 300টি সংসদীয় আসন থেকে মোট 20,495 জনের মতামত সংগ্রহ করা হয়েছে। জরিপের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নারী ভোটারদের মধ্যে জনপ্রিয়তা বেশি বিএনপির। ভোটারদের 71% নারী বিএনপিকে সমর্থন করে, আর আওয়ামী লীগের মোট ভোটারের 25% জামায়াতকে ভোট দেবে বলে জানানো হয়। আপকামিং ইলেকশনে আপনি কোন পার্টিকে ভোট দিতে চান, এই জায়গায় আমরা পাই যে অলমোস্ট প্রায় 70% তারা বলে যে তারা বিএনপিকে ভোট দিতে চান। 19%-এর মতন তারা বলেন যে তারা জামাতে ইসলামীকে ভোট দিতে চান। দেন হায়েস্ট আমরা পাই হলো 5.1% যারা আদার্সকে ভোট দিতে চান। ইন্ডিপেন্ডেন্টকে ভোট দিতে চান 0.1%-এর মতন, এবং অন্যান্য জায়গাগুলো যেটা 0.1%-এরও নিচে ছিল। আপনার ভোট দিবেন না এরকম অনেকেই বলেন, তারা ছিলেন হলো 0.2%-এর মতন। গণতন্ত্রের পথ রুদ্ধ করতে পরাজিতরা নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিমত অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের। ঘোষণা দেওয়া হয়েছে 12 ফেব্রুয়ারি হবে, অনেক কিছু হচ্ছে, তফসিল হয়েছে, নাম মানে নমিনেশন হয়েছে, বাতিল হয়েছে, আবার অ্যাপিল হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু লোকের মনে কিন্তু এখনো এত সবের পরেও ওই প্রশ্নটা আছে, নির্বাচন হবে কি? মিথ্যা তথ্যের যে তথ্য একটা সন্ত্রাস হচ্ছে, আমরা মবক্রেসি বলছি, কিন্তু তথ্য যে একটা বড় রকমের সন্ত্রাস তৈরি করছে, এবং যার মাধ্যমে আপনার জনগণের গণতান্ত্রিক অধিকারকে আপনার কতগুলো প্রক্রিয়ায় সেটা আপনাকে গণতন্ত্রের একটা প্রতিবন্ধক হিসাবে আবির্ভূত হয়েছে। এটা একটা বড় রকমের শঙ্কার জায়গা। আসন্ন নির্বাচন নিয়ে সব ধরনের বিভ্রান্তি দূর করতে নির্বাচন কমিশনকে গণপ্রচার চালানোর আহ্বান জানান বক্তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন,
তারেক রহমানের সঙ্গে এনএসআই প্রধানের সাক্ষাতে প্রমাণ করে প্রশাসনের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকে গেছে। সোমবার সকালে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এনসিপির আজাদি কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা জানান। বলেন, প্রশাসনের এমন আচরণ হাসিনার সময় দেখা যেত। নতুন বাংলাদেশে এমন আচরণ বলে দেয় ভবিষ্যতে আরেকটি ফ্যাসিজমের দিকে ধাবিত হচ্ছে এই দেশ। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত বিএনপি ক্রমেই জুলাই আন্দোলনের বিরোধীদের কাছে হাইজ্যাক হয়ে যাচ্ছে। প্রশ্ন রেখেছেন, যদি প্রশাসন বিএনপিকেই সহযোগিতা করবে তাহলে নির্বাচনের দরকার কি? এর আগে ফজরের নামাজের পর আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। গেল ১৬ বছরে সংগঠিত প্রায় ২৫% গুমের সাথে র্যাব এবং ২৩% থানা পুলিশ জড়িত। পাশাপাশি ডিবি, ডিজিএফআই এমনকি এনএসআই এর বিরুদ্ধেও গুমে জড়িত থাকার প্রমাণ মিলেছে। গুমের শিকার হয়েছেন বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। র্যাব বিলুপ্তি সহ বেশ কিছু সুপারিশও দিয়েছে কমিশন। ওমর ফারুকের রিপোর্ট। বিগত শেখ হাসিনা সরকারের আমলে বহুল আলোচিত একটি বিষয় ছিল গুম। র্যাব কিংবা পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার ভূমিকায় থাকলেও বিগত ১৬ বছরে সংঘটিত গুমের বেশিরভাগের জন্যই দায়ী করা হচ্ছে বাহিনী দুটিকে। গুম কমিশন সংক্রান্ত তদন্ত কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র। সোমবার দুপুরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তদন্ত কমিশন। জানানো হয়, গুমের ঘটনায় সারা দেশে ৪০টির মতো ডিটেনশন সেন্টারের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে র্যাবের বেশি আর সবচেয়ে বেশি আলামত ধ্বংস করেছে তারা। প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করে এসেছি যে সরকারের তরফ থেকে এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য, অর্থাৎ ভিকটিম পরিবারের ডিএনএ টেস্ট, ডিএনএ স্যাম্পল কালেক্ট করা এবং ভবিষ্যতে যাতে ওইখানে যাতে দাফন করা হয়েছে যে সন্দেহজনক স্পটগুলো আছে সেইটার সাথে ম্যাচিং করে কিনা, অর্থাৎ একটা ইনডেপথ ইনভেস্টিগেশন দরকার। গুম কমিশনের তদন্তে জানানো হয়েছে, গুম হওয়ার পর ফিরে এসেছেন এমন ব্যক্তিদের মধ্যে ৭৫%ই জামাত শিবির কর্মী। বিএনপি নেতাকর্মীদের মধ্যে ফিরেছে মাত্র ২২%। ২৫১ জন নিখোঁজ। ১৫৬৯টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে ২৫১ জন নিখোঁজ। গুম হয়েছেন এমন ৩৬ জনের লাশ পাওয়া গেছে। By the induction of armed forces personnel into RAB, their professionalism and efficiency have been greatly compromised. Secondly, most of them have been found to be involved in enforced disappearance and extortion. এই জন্য ওদেরকে উইথড্র করতে হবে। তাদের কাজ না আপনার সন্ত্রাসী ধরা, চোর ডাকাত ধরা, ঠিক না? তাদের কাজ হলো ক্যান্টনমেন্টে থাকবে, সেখানে প্রশিক্ষণ নেবে, যুদ্ধের জন্য তারা প্রস্তুত হবে এবং আপনার নিউ টেকনিক্স অফ ওয়ারফেয়ার এগুলো তারা রপ্ত করবে দেশে বিদেশে ট্রেনিং নিয়ে। এবং অ্যাজ পার দ্য পুলিশ অ্যাক্ট, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য পুলিশ to maintain law and order in the country. র্যাব বিলুপ্তকরণ, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার সহ বেশ কিছু সুপারিশ করেছে কমিশন। স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসেবে আয়নাঘরকে জাদুঘরে রূপান্তরের সুপারিশও করা হয়েছে কমিশনের প্রতিবেদনে। ওমর ফারুক, বাংলাভিশন, ঢাকা। নির্বাচন বানচালের যে কোনো চেষ্টা কঠোর হাতে দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেজন্য সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রচারণা নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার যথাসময়ে নির্বাচনের ব্যাপারে অটল, যারা বানচালের চেষ্টা করবে তারা ব্যর্থ হবে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে বলা হয়েছে। বৈঠকে জানানো হয়, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। এর মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এবার আইপিএল টি-20 খবর। আইপিএল টি-20 সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয় এই বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমগুলোকে চিঠি দিয়েছে। ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল টি-20তে মুস্তাফিজুর রহমানের খেলা নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশে এর সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। সাইফুর রহমান চৌধুরীর রিপোর্ট।
মুস্তাফিজ ইস্যুতে কঠোর অবস্থানে বাংলাদেশ। শনিবার ৩ জানুয়ারি উগ্রবাদী হিন্দু ও ক্ষমতাসীন বিজেপি সরকারের চাপে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএলে মুস্তাফিজের চুক্তি বাতিল করে কলকাতা নাইট রাইডার্স। বিষয়টিকে সহজভাবে নেয়নি বাংলাদেশ সরকার। ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় রবিবার ভারতে টি-20 বিশ্বকাপ না খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশনা প্রদান করেন আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিসিবিও দ্রুতই বোর্ড মিটিং করে সেই নির্দেশনা মেনে আইসিসির কাছে বিশ্বকাপে টাইগারদের ভেন্যু পরিবর্তনের জন্য চিঠি প্রদান করে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা আয়োজনের জন্য আইসিসি কি ব্যবস্থা গ্রহণ করে সে অপেক্ষায় এখন বিসিবি। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সো আমরা সকলে যখন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অসম্মান করা হয়, এবং এই জন্য আমরা সকলে মর্মাহত। আপনি সচিন তেন্ডুলকার বলেন, বিরাট কোহলি বলেন, সবাই কিন্তু তাদের টুইট করেছে তাদের জায়গায় যে খেলার মধ্যে একজন সর্বোচ্চ প্লেয়ার যে তার নৈপুণ্য দেখাতে পারছেন, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। সেটা আমরা কেউই আসলে মেনে নিতে পারি নাই। বাংলাদেশ সরকার শুধু বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের বিষয় নিয়েই থেমে থাকেনি। সোমবার জনস্বার্থে বাংলাদেশে আইপিএলে সম্প্রচার বন্ধের সরকারি নির্দেশনাও জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলে সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মুস্তাফিজ শুধু বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় না, সে একজন ব্যক্তি মুস্তাফিজ না, হি ইজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা। তো তার প্রতি যে কোনো ধরনের অসম্মান করা মানে বাংলাদেশের প্রতি অসম্মান করা, বাংলাদেশের জনগণের প্রতি অ্যাজ আ হোল অসম্মান করা। তাই এই আইপিএল বন্ধের যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই। খেলোয়াড়দের নিরাপত্তা তো সবার আগে, এটা তো আপনাদের সবাইকে মানতে হবে, কারণ নিরাপত্তা যদি ঠিক না থাকে এই জায়গায় গিয়ে কিন্তু ভালো ক্রিকেট খেলা একটা বিরাট বিষয় হয়ে যায়। তো সেই জায়গায় আমি মনে করি যে সিদ্ধান্তটা এটা ঠিকই আছে। এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশন ভারত গিয়ে খেলাটা একটু অবশ্যই একটা নিরাপত্তার অভাব হবে। বিশ্বকাপ সূচিতে গ্রুপ পর্বে কলকাতায় 3টি ও মুম্বাইয়ে 1টি ম্যাচ খেলার কথা টাইগারদের। ভারতীয় মিডিয়ার দাবি, বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের 4টি ম্যাচ সরিয়ে নিলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অন্য ম্যাচ আয়োজনের সুযোগ না পেলে সর্বোচ্চ 40 কোটি রুপি আর্থিক ক্ষতি হতে পারে ভারতের। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। দেশের জন্য বেগম খালেদা জিয়ার সংগ্রামী ইতিহাস বিশ্বে বিরল। তার এই উদারতা দেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কক্সবাজারে বিএনপি চেয়ারপারসনের স্মরণ সভায় অংশ নিয়ে এসব কথা জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশ, মাটি এবং মানুষের জন্য কাজ করেছেন। স্বামী সন্তান হারিয়েও ফ্যাসিস্টদের চরম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন তিনি। গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন। কক্সবাজারের চকরিয়া শাহরবিল ইউনিয়নে স্থানীয় বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। ফ্যাসিবাদী সরকারের সময়ে গুম, খুন ও নির্যাতনের শিকার ও তাদের মা, বোন, স্ত্রীদের কান্না মানুষের বুক ভেঙে দিয়েছে। মন্তব্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। রাজধানী শাহিনবাগে মায়ের ডাক আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সাইফুল হক বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যেভাবে মানুষকে গুম, খুন ও নির্যাতন করা হয়েছে, কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে তা হয় না। কাউকে এভাবে গুম, ক্রসফায়ার, হত্যা, নির্যাতন, আয়নাঘরে নেওয়া অবিশ্বাস্য, অকল্পনীয়। মায়ের ডাকের মতো প্ল্যাটফর্ম না থাকলে এই দেশ থেকে হাসিনার মতো ফ্যাসিস্টকে বিদায় করা যেত কিনা এখনও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেন ঢাকা 12 আসনে বিএনপি মনোনীত প্রার্থী। মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি বলেন, শিক্ষিত ও মননশীল ব্যক্তি সমাজের নেতৃত্বে এলে সেটা গোটা সমাজের জন্য আশীর্বাদ। রাজনৈতিক এই যাত্রা মানুষের জন্য, পরিবর্তনের জন্য বলেও মন্তব্য তার। হাসিনা বিরোধী লড়াই। মধ্য পৌষ পেরিয়ে শীতের দাপটে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা, ঠান্ডায় বেশি কাবু উত্তরের মানুষ। মৃদু শৈত্যপ্রবাহে সূর্যের দেখা মিলছে না কোথাও কোথাও। খুব দরকার ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল মানুষেরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সিরাজ মনির শুভর ডেস্ক রিপোর্ট। সিলেটে জেঁকে বসেছে তীব্র শীত। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমেই কমছে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা।
ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে পুরো নগরী। জেলায় বেড়েছে শীতজনিত অসুস্থতা, বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। তারা নিম্ন স্তরের কর্মজীবী আছেন, এর লাগে তো খুব বেশি কষ্ট, কারণ এরা ইনকাম করতে পারে না, গরু ঠিক মতো খাবার নিতে পারেন না। ঠান্ডা অনেক বেশি, সিলেটের সকাল কুয়াশা, আগামীকাল রাত থেকে প্রচুর ঠান্ডা পড়েছে। ডাইরা ডুইরা হইয়া ঠান্ডা লাগিয়া কাশি টান্ডা, হাসপাতালগুলোতে জায়গা নাই। টানা দুদিন ধরে ঘন কুয়াশার দাপট আর হিমেল বাতাসে কাহিল রংপুরবাসী। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ, ঠান্ডার কারণে খেতে কাজ করতে পারছেন না তারা। হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ, কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। জেলা জুড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় দিনের বেশিরভাগ সময়ই কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ, মিলছে না সূর্যের দেখা। দক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। জেলা জুড়ে শীতের তীব্রতা আগের চেয়ে বেড়েছে, কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত। প্রচণ্ড ঠান্ডায় বেকায়দায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ, আয় রোজগার কমে যাওয়ায় মানবেতর দিন কাটাচ্ছেন তারা। সিরাজুম্মনি শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। সচিবালয় এক ব্রিফিংয়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন কথা জানান। উপদেষ্টা বলেন, সরকার এটি চালু করতে সর্বোচ্চ চেষ্টা করেছে, বেশ কিছু পদ্ধতিগত ও কারিগরি আপডেট করা হচ্ছে। পরবর্তী সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, নতুন দুটি অধ্যাদেশের মাধ্যমে বিমানের টিকিট কাটা নিয়ে দীর্ঘদিনের প্রতারণা ও যাত্রী হয়রানি বন্ধ হবে। অসাধু চক্র যেন আর সিন্ডিকেট করতে না পারে, সেজন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। তীব্র কুয়াশায় বিমানের ফ্লাইট ডাইভার্সন প্রসঙ্গে উপদেষ্টা জানান, কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি 3-তে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ঢাকায় সমস্যা হলে ফ্লাইট কক্সবাজারে অবতরণ করতে পারবে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা হলফনামা যাচাই করবে দুর্নীতি দমন কমিশন দুদক। যে সকল প্রার্থীর সম্পদে অসঙ্গতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সংস্থাটি ব্যবস্থা নেবে বলেও তিনি জানান। রিপোর্টার্স এগেইনস্ট কারাপশন র্যাকের নবনির্বাচিত কমিটির সঙ্গে সোমবার এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান জানান, কোনো প্রার্থীর সম্পদে অসঙ্গতি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে দুদককে জানাতে এরই মধ্যে বলা হয়েছে নির্বাচন কমিশনকে। এদিকে দুদকের সংশোধিত আইনে অপরাধ শিকারকে জরিমানা দিয়ে ক্ষমার বিধান প্রসঙ্গে চেয়ারম্যান বলেছেন, দুর্নীতি আপোষযোগ্য নয়, এমন বিধান থাকলে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। তিনি আরও বলেন, দুদকের নতুন গ্যাজেটে দুর্নীতিবাজরা ছাড় পেতে পারে এমন কোনো শঙ্কা থাকলে তা নিয়েও সরকারের সঙ্গে আলোচনা করবে সংস্থাটি। সম্মিলিত ইসলামী ব্যাংককে 1 থেকে 2 বছরের মধ্যে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক, এমনটি জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার কেন্দ্রীয় ব্যাংকে এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান, গত দুদিনে নতুন করে 44 কোটি টাকা আমানত এসেছে সম্মিলিত ইসলামী ব্যাংকটিতে। নতুন যেসব আমানতকারী ইচ্ছে মতো যে কোনো সময় টাকা তুলতে পারবেন, আর তারা বাজারে চলমান ইসলামী ব্যাংকিং রেট অনুযায়ী প্রতিযোগিতামূলক মুনাফাও পাবেন। তিনি বলেন, বিভিন্ন ধরনের শঙ্কা ও ভয়ভীতি ছিল, দেশ বিদেশের অনেক পরামর্শক নানা আশঙ্কার কথা বলেছিলেন, কিন্তু সেগুলো অতিক্রম করতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক। সম্মিলিত ইসলামী ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় থাকলেও পরিচালিত হবে বেসরকারি ব্যবস্থাপনায়, এমনটাও জানালেন গভর্নর। যশোরের মনিরামপুরের দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন চরমপন্থী নেতা রানা প্রতাপ বৈরাগী। সোমবার সন্ধ্যে 6টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় একাধিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা এবং কপালিয়া বাজারে তার একটি মাছের বরফ তৈরির কারখানা ছিল। পুলিশ জানান, তিনি নওয়াপাড়ার সাবেক শ্রমিক নেতা অলি রহমান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন চরমপন্থী দলের সক্রিয় নেতা হিসেবে কাজ করায় মনিরামপুর, কেশবপুর এবং অভয়নগর উপজেলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছিলেন তিনি। হত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মহিপুর কলেজ মাঠে এর আয়োজন করে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন বিএনপি। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতারা ও আলেম ওলামারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌসিকুল ইসলাম তোসি সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেয়। বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নাগরিক শোক সভা ও মিছিল হয়েছে। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির নয়, বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে নরসিংদীতে। সন্ধ্যায় পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন খানের সভাপতিত্বে এতে নরসিংদীর শহর বিএনপির সভাপতি AKM গোলাম কবির কামাল সহ অনেকেই উপস্থিত ছিলেন। বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টুঙ্গিপাড়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ 3 আসনের বিএনপির প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানির পাটগাতির বাড়িতে এই আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা সহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 1.5 যুগ পর আগামী 11 জানুয়ারি বগুড়ায় যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ সফরকে কেন্দ্র করে শহরের নবাববাড়ি সড়কে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সাংবাদিকদের জানান, তারেক রহমানের সফরের দিনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গণদোয়া অনুষ্ঠিত হবে। শহরের 2টি স্থানের নাম প্রস্তাব করে দলের হাইকমান্ডের কাছে পাঠানো হয়েছে। যাচাই বাছাইয়ের পর সেখান থেকে গণদোয়ার স্থান নির্বাচিত করা হবে বলেও এ সময় জানানো হয়। এনসিপি 30 আসনের বিনিময়ে স্বাধীনতা বিরোধী শক্তির কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে। হাজারো ছাত্র জনতার রক্ত ও জুলাই চেতনাকে বিক্রি করে গঠিত এনসিপি আজ স্বাধীনতা বিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছে, এমন অভিযোগ খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার। জেলায় বিএনপিতে যোগ দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির 3.5 শতাধিক নেতাকর্মী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। ক্রীড়াঙ্গনে খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন ক্রীড়া সংশ্লিষ্টরা। তার মৃত্যু দেশের ও খেলাধুলার জন্য অপূরণীয় ক্ষতি বলে তারা উল্লেখ করেন। মনির হোসেন খানের রিপোর্ট। সোমবার বিকালে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মিলাদ মাহফিলে ক্লাবটির পরিচালক, স্থায়ী সদস্য, রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সাবেক বর্তমান খেলোয়াড় সহ ক্রীড়াঙ্গনের মানুষের ভিড়। মোহামেডান ক্লাবের আজীবন সমর্থক ও পৃষ্ঠপোষক ছিলেন বেগম খালেদা জিয়া। এসেছেন ক্লাব প্রাঙ্গণেও। কর্মকর্তারা স্মরণ করেছেন মোহামেডানের প্রতি তার অবদান। আজকে আমরা কতদিন পরে ভোট দেব, এই ভোটের অধিকারটা কিন্তু দেশের খালেদা জিয়ারই অবদান। উনি কিন্তু এই ভোটের জন্য আন্দোলন করে গেছেন, মানুষের অধিকারের জন্য আন্দোলন করে গেছেন, মানুষের কথার অধিকারের জন্য আন্দোলন করে গেছেন। তো এই যে ওনার ত্যাগ দীক্ষা, এটা যেন আমরা ভুলে না যাই। 2003-এ আজকে ন্যাশনাল প্লেয়াররা এখানে আছে। এই ন্যাশনাল প্লেয়াররা আজকে বাংলাদেশের ঢাকা শহরে পূর্বাঞ্চলের মতো জায়গায় 5 কাঠা করে জায়গা পেয়েছে ডিউ টু বেগম খালেদা জিয়া। তো ওনার সাথে আমার সবসময় কথা হয়েছিল যে তুমি ক্লাব ধরে রাখো, ক্লাবকে কিছু করো, যা যা করা দরকার আমরা করব, আমরা ক্ষমতায় আসলে এই ক্লাবটা আমরা ডেভেলপ করবো, সবকিছু করেছিল। খালেদা জিয়ার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করেন ক্রীড়া সংগঠকরা। বিরোধী দলে থাকার সময়ও 2011 সালে নির্বিঘ্নে বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যেই উপহারগুলো দিয়েছিলেন সেটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং তার চলে যাওয়ায় আমরা বাংলাদেশের শুধু ক্রীড়াঙ্গন না, বাংলাদেশ একজন অভিভাবককে হারিয়েছে। প্রায় 10 কি 11টা ভেন্যুতে একসাথে খেলা হয়েছিল। তখন বোধহয় বিরোধী দল বোধহয় হরতাল বা এমন কিছু কর্মসূচি দিয়েছিলেন। সেই সময়েও খেলার ব্যবস্থা উনি করেছিলেন, নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন এবং ফুটবলেরও বিশ্বকাপ যখন বাংলাদেশে এসেছিলেন উনি নিজে রিসিভ করেছিলেন।
তার দেখানো পথে ভবিষ্যতে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ইশরাক হোসেনের। সার্কভুক্ত দেশগুলোর মাধ্যমে যে সাফ গেমস আয়োজন হয়, সেই সাফ গেমসকে আমরা কিভাবে পুনরুজ্জীবিত করে এটার মাধ্যমে একে আমাদের যে এখন কূটনৈতিক টানাপোড়েন চলছে দক্ষিণ পূর্ব এশিয়ায় সেটা নিরসনে ভূমিকা রাখা যায়, সেই চেষ্টা যেমন করা হবে। এর পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকাকে আন্তর্জাতিক যে কোনো ক্রীড়া মানদণ্ডে যাতে একটা সম্মানের সাথে দেখা হয়, আমরা যাতে সম্মানজনক জায়গায় অবস্থান করি এবং আমরা বিভিন্ন ট্রফি জিতে নিয়ে এসে দেশের মানুষকে গৌরবোজ্জ্বল একটা ক্রীড়াঙ্গন উপহার দিতে পারি, সেজন্য আমরা আমাদের রাজনীতিবিদ হিসেবে আমাদের জায়গা থেকে এবং একজন ক্রীড়া সংগঠক হিসেবে আমাদের কাজ আমরা করে যাব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী থাকাকালীন খেলাধুলার উন্নয়নে খালেদা জিয়ার নেয়া উদ্যোগের কথা স্মরণ করেন ক্রীড়া সংশ্লিষ্টরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে বিএনপি সরকারে এলে সব দলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের তাগিদ। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুরু, পরিবেশে সন্তোষ সিইসির, 70% মানুষ ভোট দেবে বিএনপিকে, জামায়াত পাবে 19% জরিপের তথ্য। গুমের শিকার 251 জনের এখনো সন্ধান নেই, নিখোঁজদের বেশিরভাগই বিএনপির, র্যাব বিলুপ্তি সহ বেশ কিছু সুপারিশ গুম তদন্ত কমিশনের। মুস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ বাংলাদেশের, সরকারের সিদ্ধান্ত মেনেই ব্যবস্থা নিচ্ছে বিসিবি, ক্রিকেট সংশ্লিষ্টদের সমর্থন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।